প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এম আই মিরাজ আপনাদের সামনে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে এই ভিডিওটি বাংলাদেশের যে সকল থানাগুলো রয়েছে, এই সকল থানার এসআই এএসআই যে সকল পুলিশ সদস্য বিন্দু ভাই এবং বোনেরা রয়েছেন দায়িত্বরত, তাদের জন্য আমার এই ভিডিওর যে টপিক, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এবং দ্য সিভিল প্রসিডিউর কোড 1908 এর সেকশন দেওয়ানি কার্যবিধির 39 আদেশের 1 থেকে 3 পর্যন্ত খুবই কার্যকরী ভূমিকা বা পদক্ষেপে কাজে লাগে, এবং যেটি অনুযায়ী এই প্রসেসটি সম্পন্ন হয় বা যে মামলাটির বিষয়ে আপনাদের সামনে আমি বলবো, সেটি হচ্ছে যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 144 এবং 145 সেকশন অনুযায়ী এই বিষয়গুলো বাস্তবায়ন হয়। তো আপনারা দেখছেন যে এখানে একটি মার্কেটের ভিত্তিপ্রস্তরের কার্যক্রম চলছে, এবং এই মার্কেটটির এই যে ধানের বিল থেকে শুরু করে যে বাঁশের ছাউনি দিয়ে যে মার্কেটটি দেখছেন এবং উপরে যে মেন রোড দেখছেন, এই জায়গাটি আমাদের ক্লায়েন্টের জায়গা। এই ক্লায়েন্টের এই জায়গায় তিনি এই জায়গাটি ক্রয় করেছেন আজ থেকে প্রায় 35 থেকে 40 বছর আগে। এবং এরই পাশে আপনারা দেখছেন ওই যে দূরে অদূর ধানের বিলের ওই পাশে মাঝামাঝি জায়গায় ওইখানে হচ্ছে বিক্রেতার জায়গা। কিন্তু বিক্রেতা এতদিন চোখে কালো চশমা পরে, কাঠের চশমা পরে বসেছিল। তো যখন ক্রেতা এই জায়গায় বিল্ডিং তৈরি করছে, অর্থাৎ একটি মার্কেট তৈরি করছে তার নিজস্ব জায়গায়, এবং এই জায়গাটি 2000 সাল থেকে আজ অবধি এই বাঁশের বা টিনের ছাউনি দিয়ে এই দোকান মার্কেটটি তৈরি করা। তো যখন আমরা নতুন মার্কেট তৈরি করছি আমাদের ক্লায়েন্টের, তখন পূর্বের যে বিক্রেতা ছিলেন তারা বাধা দিচ্ছে যে এখানে এসে আমাদের জায়গা আছে মার্কেটে। তো সেটি একটি অবৈধ তার দাবি, সেজন্য তিনি পুলিশে অভিযোগ করেছিলেন এবং পুলিশ আমাদের এই কাজটি বাধা দিয়েছিলেন। এবং পুলিশের দায়িত্বই হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, সেজন্য তার দায়িত্ব তিনি পালন করছেন। কিন্তু তারা তো জানেন না যে আসলে মালিকানার কাগজপত্র সব কিছু কার কী আছে, এই বিষয়গুলো, এই সিভিল ম্যাটার সম্পর্কে কিন্তু ম্যাক্সিমাম পুলিশ সদস্যরাই কম অবগত থাকেন। সেই জন্য কিন্তু আমরা এডিএম কোর্ট, অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 144 এবং 145 অর্থাৎ 144-45 ধারা অনুযায়ী আমরা একটি অভিযোগ দায়ের করেছিলাম। সেইখান থেকে যে আদেশটি দিয়েছিল সেটা হচ্ছে অ্যাডেমটরি ইনজাংশন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার আদেশটি আমরা পাওয়ার পরে থানায় জমা দিয়েছিলাম, এবং থানায় যে আদেশটি দেওয়া হয়েছিল সে আদেশে বা আদালতের আদেশে বলা হয়েছিল যে প্রতিপক্ষ অর্থাৎ বিবাদী যারা সম্পত্তিতে আমাদের ক্লায়েন্টকে বাধা দিয়েছিল, তাদেরকে যেন কোনো ধরনের শান্তিশৃঙ্খলা বিঘ্ন না করে, সেজন্য যেন এখানে তারা না আসে। এবং আমাদের যে সম্পত্তির মালিকানা কাগজপত্র আমরা কিন্তু সেটি দাখিল করেছিলাম। কিন্তু পুলিশ সদস্য তারপরেও সেই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞায় বলা ছিল যে প্রতিপক্ষকে নিষেধ করা হলো, কিন্তু বাদীপক্ষে তো কোনো কিছু করতে বলা হয় না, এই ধরনের তারা একটি ভুলভাল মেসেজ দিচ্ছিল। কিন্তু আদালতের আদেশ হচ্ছে যদি বলা হয় প্রতিপক্ষকে নিষেধ করা হলো, অর্থাৎ প্রতিপক্ষকে এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার কারণে এখানে আসা যাবে না, তাহলে কিন্তু তিনি পুলিশ সদস্য আমাদেরকে হেল্প করা উচিত, বা পুলিশ সদস্যের উচিত হলো যিনি বাদী আছেন তাকে এই জায়গায় ভিত্তিবস্তুর স্থাপনের জন্য, অর্থাৎ ধার্য তারিখ পর্যন্ত যে কয়দিনের জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা থাকবে সে জায়গায় মামলার যিনি দরখাস্তকারী থাকবেন, যার পক্ষে এই আদেশটি আসবে, তাকে পুলিশ সদস্যের উচিত হবে সহযোগিতা করা। এরপর পরবর্তীতে মামলায় যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি থাকে সেটি আদালত সাজিয়ে দিবেন বা আদালত ডিসিশন দেবেন, কিন্তু পুলিশ সদস্য এই জায়গায় শান্তি রক্ষা করবেন। তো এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে চমৎকার কিছু কথা বলবো, এবং এই এখন থেকেই মূলত আমার এই আইন অনুযায়ী ব্যাখ্যাটি আপনারা ফলো করবেন, যারা আইনজীবী রয়েছেন বা আইনের ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। সেটা হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 39 আদেশের 1 থেকে 3 নং সেকশন রুলসগুলো যদি আপনারা পড়েন, তাহলে কিন্তু সেখানে পাবেন যে অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কীভাবে বাস্তবায়ন হয়। তো যেহেতু আরও একটি বিষয় স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনারা যদি 52 থেকে 55 নম্বর সেকশন পর্যন্ত পড়েন, সেখানেও কিন্তু আপনারা এই অস্থায়ী নিষেধাজ্ঞা এবং পার্মানেন্ট নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, যেটা পারপেচুয়াল ইনজাংশন নামে পরিচিত, সেকশন 55 স্পেসিফিক রিলিফ অ্যাক্টের এই সেকশনগুলোতে বলা আছে। তো এখন আপনারা এই বাস্তব ভিডিওর আলোকেই
আমার এই সেকশনগুলো আপনারা ফলো করবেন এবং আপনারা আরও কোনো ধরনের আদেশ যদি জানার প্রয়োজন থাকে আমাকে বলতে পারেন, বা বিভিন্ন সিভিল আইনজীবী রয়েছে, সিভিল লয়ার আছে, সেই সকল সিভিল লয়ার কাছে আপনারা পরামর্শ করতে পারেন। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দ্য স্পেসিফিক রিলেটেড 52 নম্বর সেকশনে কিন্তু আপনার হচ্ছে নিষেধাজ্ঞার যে ডেফিনেশন, সেই ডেফিনেশনগুলো কিন্তু দেওয়া আছে। অর্থাৎ আপনার স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার যে ডেফিনেশন, সেই ডেফিনেশন বলা আছে। এবং 53 নম্বরে অস্থায়ী বা প্রিএম্পটরি ইনজাংশন সম্পর্কে বলা আছে, এবং 54 নম্বরে পার্মানেন্ট ইনজাংশন সম্পর্কে বলা আছে, এবং 55 নম্বর সেকশনে পারপেচুয়াল ইনজাংশন সম্পর্কে বলা আছে। অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞাটা হচ্ছে কারেন্ট সমাধান দেয়, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো পক্ষ যাতে কোনোভাবে ঝামেলা না করতে পারে বা বিরোধী পক্ষ সহজে যেন ঝামেলা না করতে পারে, আমার জায়গায় আমি কাজ করবো, যদি কারেন্ট যদি বাধা দেয় আমার ক্ষতিগ্রস্ত হবে, সেক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর না হওয়া পর্যন্ত ধার্য তারিখ পর্যন্ত আদালত যে নিষেধাজ্ঞাটা দেয় সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা শুনানির জন্য বিবাদী পক্ষের প্রয়োজন হয় না। এরপর যদি তার কোনো দাবি থাকে তাহলে সে পরবর্তী ধার্য তারিখে ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হওয়ার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞাটা বলবৎ থাকে। সেই জন্য আপনাকে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং শান্তি রক্ষা করতে হবে, এবং এই শান্তি রক্ষার দায়িত্ব কিন্তু পুলিশ সদস্য যদি এটা না করে তাহলে সে আইন অনুযায়ী অপরাধী হবে এবং তার দায়িত্ব থেকে তিনি দূরে সরে যাবেন। তো দর্শক, যারা পুলিশ সদস্যবৃন্দ রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ, বা যারা নতুন আইনজীবী রয়েছেন, নবীন আইনজীবী রয়েছেন, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমরা সকলেই যে আইন অনেক জানি, বিশেষজ্ঞ তাও নয়। আমরা আমাদের জ্ঞান বা আমি আমার যে জ্ঞানটুকু রয়েছে আমি জ্ঞানটুকু বিতরণ করলাম। এই জ্ঞানটুকু নিয়ে যদি আপনারা তদন্ত কার্যক্রম বা তদন্ত ধার সুন্দরভাবে পরিচালনা করেন তাহলে মনে হয় দেশে শান্তি শৃঙ্খলা বা মানুষের ন্যায় অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে। কারণ আপনারাই মানুষের সেবক। পুলিশ সদস্যরা যদি এই জায়গাগুলো বা এই আদেশগুলো সম্পর্কে ভালোভাবে একটু অবগত থাকেন তাহলে আপনারা, বিশেষ করে যদি অবগত না হন তাহলে আমার মনে হয় উচিত বিশেষ করে এসপি, এএসপি, পুলিশ সুপার যারা আছেন তাদের মাধ্যমে যারা এসআই রয়েছেন বা যারা তদন্তকারী অফিসার রয়েছেন তাদের এই সেকশনগুলোর উপরে ট্রেনিং গ্রহণ করা দিয়ে আপনারা মাঠে কার্যক্রম করবেন, তাহলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। সেই জন্য এই পুলিশ সদস্যদের উচিত সিআরপিসি, সিপিসি এবং এভিডেন্ট অ্যাক্ট এই সেকশনগুলো ফলো করা। তার মধ্যে যে সেকশনগুলো ভালো করে আপনারা তদন্ত করবেন তার মধ্যে বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে সাধারণত সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে সম্পত্তি নিয়ে, জমি জমা নিয়ে গণ্ডগোল হয়। সেক্ষেত্রে কিন্তু 145 নম্বর সেকশন অনুযায়ী কিন্তু এডিএম কোর্টে ম্যাক্সিমাম মামলা হয়ে থাকে। সেই মামলার এগেন্স্টেই কিন্তু আমরা আদেশ পেয়েছিলাম অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা এবং ধার্য তারিখ পর্যন্ত, যেটা আমরা 15 দিনের নিষেধাজ্ঞা পেয়েছি, এবং এই নিষেধাজ্ঞায় প্রতিপক্ষকে এখানে আসতে বারণ করা হয়েছে, এবং প্রতিপক্ষের এই আদেশ আমরা যে সংশ্লিষ্ট থানা তদন্তকারী অফিসার রয়েছে তাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং তিনি সেকশনটি বুঝেছেন। এবং আমরা চেষ্টা করছি যে এই সেকশনটা যেন বাকি যে সকল বাংলাদেশের এসপি, এসআই এবং পুলিশ সদস্যবৃন্দরা রয়েছেন বা সাধারণ জনসাধারণ রয়েছে তার প্রত্যেকেই যেন বিশেষ করে এই সেকশনগুলোর আলোকে এই আদেশগুলো বুঝতে পারেন, তাহলে আপনারাও এই অনুযায়ী প্রতিবাদ করতে পারবেন। তো দর্শক, ভিডিওটি অনেক লম্বা করে ফেলেছি, তো আপনাদেরকে লাস্ট আবারও আমি বলে দিচ্ছি, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 52 থেকে 55 নম্বর সেকশন, অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা অন্তর্বর্তীকালীন বা অ্যাডেন্টিভ ইনজাংশন সেটা সম্পর্কে আপনারা ভালোভাবে অবগত থাকবেন এবং কী করতে বারণ করা হয়েছে, কী করতে বারণ করা হয়নি এই বিষয়গুলো আপনারা জানবেন। এবং যেটা 54 নম্বর সেকশনে আপনার চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা 55 নম্বর সেকশনে বাধ্যতামূলক বা পারপেচুয়াল ইনজাংশন, এই ইনজাংশনগুলো পেতে অনেক সময় লাগে আদালতে, 4 বছর 5 বছর লেগে যায়। কিন্তু অ্যাডেন্টিভ ইনজাংশন যেটা অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা, এটি কিন্তু মামলা করার সাথে সাথে পাওয়া যায় এবং এই প্রতিকারের মাধ্যমে দেশে এবং সামাজিকভাবে মানুষের অধিকার এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এবং এটি সরকার দারুণ একটি পদক্ষেপ গ্রহণ করতে পারে বাংলাদেশের প্রত্যেকটি থানার সদস্যবৃন্দ বা তদন্তকারী অফিসারবৃন্দ। তো দর্শক, সকলেই আমার ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এই ভিডিওর আলোকে আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন যে এই আদেশগুলো ভালোমতো বুঝে তারপরে তদন্ত কার্যক্রম গ্রহণ করা। এবং দেখুন, আমি দেখাচ্ছি যে এই সামনের জায়গাগুলো আমাদের অংশ, কিন্তু আমাদেরকে বাধা দিয়েছিল পিছনের যে বিক্রেতা, তিনি বলছিল যে সামনে মার্কেটটা করতে হবে, অর্থাৎ লোভের পাপ, পাপের মৃত্যু। তার একটি ঘটনা ঘটেছিল, সেটি কিন্তু আদালত আমাদেরকে ন্যায় বিচার দিয়েছে এবং এই ন্যায় বিচারের প্রতিফলন আজকে ঘটিয়ে দেখছেন ঢালাইয়ের কাজ স্টপ রেখেছিল, সেটি কিন্তু আমরা আজকে সম্পন্ন করলাম। তো দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে পরবর্তী কোনো এক সেশনে আপনাদেরকে দেখাবো নতুন কোনো প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টটি সম্পন্ন করতে আমার 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। সাধারণত আইনজীবী হিসেবে আমার এটি কাজ নয়, কিন্তু এটি বাস্তবায়ন বা আপনাদেরকে
পরবর্তীতে যদি নতুন কোনোভাবে কোনো ধরনের প্রবলেম হয় সেটিতে যদি আপনারা নতুনভাবে এই ধরনের কাজে অংশগ্রহণ করতে পারেন এবং আপনারা যে এটির মাধ্যমে নতুন নতুন তথ্য পেয়ে মানুষকে অবগত করতে পারেন, এই জন্যই আমার এত দূর কষ্ট করে এসে এই ব্লগটি তৈরি করা। তো এই ব্লগের আলোকে আপনারা আপনাদের পরিবারের, আপনাদের প্রতিবেশীর, আপনাদের সমাজের, আপনাদের রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এই শুভকামনা ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।